হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরূপ। আর আমি এসে গেছি পুরী সিরিজের একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে হচ্ছে কোনারক মন্দির ঘুরে দেখার ভিডিও। তো আসুন দেখি আমরা সবাই মিলে কোনারক মন্দির। গুড মর্নিং, শুরু করছি আজকের দিনটা। আজকে আমরা এসে গেছি পান্থনিবাস পুরী। আমরা 6:10 রিপোর্টিং ছিল, আমরা 6:10 মধ্যে পৌঁছে গেছি। এখন বাজে 6:19। যাই হোক, আমাদের বাস দিয়েছে, এই যে ওয়েদার ট্যুরিজম। আমাদের এই বাসটায় যাব। আমাদের বাসও দিয়ে দিয়েছে, কোচ নম্বরও বলে দিয়েছে। যাই হোক, এখানে অনেক ট্যুরিজমরা এই ট্যুরিস্টরা এসছে। কেউ চিল্কা যাওয়ার আছে, কেউ কোনো ওই ট্যুরটা আছে। মোটামুটি এখানে 4-5টা বাস আছে, এরা ছোটো ছোটো ট্রাভেলারও আছে। এই ব্যাপার। এটা হচ্ছে পান্থনিবাসের যে হোটেলটা, মানে যেখানে পান্থনিবাসে লোকজন থাকে উড়িষ্যা সরকারের, উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। এই বাসটা যাবে চিল্কা, যাবে এই বাসটা চিল্কা যাওয়ার জন্য। বাসটা এখান থেকে ছাড়বে, আমাদের বাসটা ওখান থেকে আছে। এই হচ্ছে উড়িষ্যার পান্থনিবাস। যাই হোক, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করি, দেখা যাক কতদূর কি হয়। আমাদের ঘুরিয়ে একটু লক্ষ্য দেখিয়ে দিলাম। এবার আমরা বাসে উঠবো, দেখা যাক কি হয় বাসে। আমরা এসে গেছি পান্থনিবাসে। এবার আমাদের যাওয়ার ফল আজকে আমাদের কোনারক, ধবলগিরি, খণ্ডগিরির প্ল্যান আছে। গিয়ে দেখি, যাওয়া যাক কি হচ্ছে, দেখা যাক। বাবা, সব জায়গা ভরে গেছে, লোক ভর্তি। বুঝতে পারছি না কোথায় যে যাবো, কোথায় দাঁড়াবো। আমাদের সিট নম্বর কোথায়? 33-34 খুঁজে পাচ্ছি না, যেতেও পাচ্ছি না। সিটে গিয়ে পৌঁছাই। আমরা এসে গেছি বাসে। 1.5 ঘন্টা বাস জার্নির পর আমরা এখন এসে গেছি কোনারক সূর্য মন্দির। তো অনেকক্ষণ বাস জার্নি করেছি, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমরা এখন এসেছি কোনারক সূর্য মন্দিরে। দেখি কি আছে কোনারক সূর্য মন্দিরে। সবাই তো মোটামুটি সবকিছু জানে কোনারক সূর্য মন্দিরের ব্যাপারে, নতুন করে বলার কিছু নেই। যাই হোক, এখন ঘড়িতে সময় 4:45। সূর্য মন্দিরে এসে আমরা হাজির। চারদিকের পরিবেশ, সবাই এখানে পিকনিক করতে আসছে, নাকি ঘুরতে আসে, পিকনিক করতে আসে। এখানেও ভালো জায়গা আছে ঘোরার, দিক ওদিক জল। আপনারা দেখতে পাচ্ছেন কোনারক সূর্য মন্দির। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগোই কোনারক সূর্য মন্দিরের দিকে, তারপর গিয়ে দেখছি। তো যাচ্ছি সূর্য মন্দিরের দিকে। কোনারকের টিকিট অনেকটা আমাদের মেট্রো রেলের টিকিটের মতো, কয়েনের মতো। সেটাই আপনাকে ওখানে দেখিয়ে ঢুকতে হবে। এই যে সূর্য মন্দির দেখুন, এই শুরুতেই যে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখুন। এখানে একবারে 3টি মূর্তি দেখা যাচ্ছে। একবার উপরে সিংহের মূর্তি, তারপর হাতি, তার নিচে চাপা পড়ে আছে খানুসের মূর্তি। প্রথমে সিংহের মূর্তি, তারপর হাতি, তার নিচে চাপা পড়ে আছে মানুষের মূর্তি। কিন্তু কেন, কি ভাবনা থেকে তৈরি করা হয়েছে? ভাবনা হচ্ছে
ওপরে রয়েছে সিংহ। সিংহ মানে কি? দর্প এবং অহংকার। তার নিচে হাতি। হাতি মানে ধন সম্পত্তি। আর এই গর্ব, অহংকার, ধন সম্পত্তির চাপে মানুষ চাপা পড়ে গিয়েছে, এটাই এখানে বোঝানো হচ্ছে। মানে ওপরে সিংহ, নিচে হাতি, তার নিচে মানুষ। এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওপরে উঠছি। এইগুলো মূলত বেলে পাথরের তৈরি, মানে এই যে পাথরগুলো দেখছেন এই বেলে পাথর তৈরি। আর এটা হচ্ছে নাট মন্দির, ঠিক আছে। এই নাট মন্দিরের সিঁড়ি হয়ে আমরা ওপরে উঠলাম। নাট মন্দির ভেতর দিয়ে সামনে দিয়ে ওই সূর্য মন্দির দেখা যাচ্ছে, সূর্যবর্ধিনের দরজা ওটা। আর এই যে পিলার গুলো আছে, নানান কারুকার্য। আসলে এর প্রত্যেকটা পাথরে রয়েছে নানান ইতিহাস লুকিয়ে, নানান যে শিল্প স্থাপত্য, সেই কারিগরি দক্ষতা এখানে প্রত্যেকটা পিলারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই যে এই যে পিলারগুলো দেখছেন সবই বালি পাথরের পিলার। বালি পাথরের পিলার মানে বালি পাথরের পিলার তো নয়, মানে বালি পাথর দিয়ে যে পাথর বানানো, মানে মন্দিরটা বানানো হয়েছে, সেই পিলারের উপর নকশা কেটে কেটে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। মানে পুরো মন্দিরটা এরকম ডিজাইন বালি পাথরের তৈরি, এবং বালি পাথরের উপর এরকম নকশা কেটে কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখে নিতে পারেন যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এত বড় মন্দির, যার এত কৃতিত্ব তাৎপর্য রয়েছে, এত রহস্য লিখেছে, তৈরি করেছিল কে? কে তৈরি করেছিলেন? রাজা নরসিংহদেব 1255 সালে আশেপাশে এই নির্মাণ করা শুরু করেন। এটা নির্মাণ করতে তিনি 1200 শ্রমিককে 12 বছর ধরে কাজে লাগিয়েছিলেন, কিন্তু শেষ 12 বছর কোনোভাবে কমপ্লিট হচ্ছিল না, কারণ ওর মাথায় একটা চুয়াটা বসানো যাচ্ছিল না। এমত অবস্থায় নরসিংহদেব তিনি ঘোষণা করেন যে এই যে 1200 শ্রমিক এখানে কাজ করছে, যদি 12 দিনের মধ্যে এই কাজ কমপ্লিট করতে না পারেন তাহলে প্রত্যেকের মৃত্যুদণ্ড দেবেন। তারপর কি হলো? আসলে সমস্যা হয়েছিল যে মন্দিরের চূড়ায় মঙ্গল কলস বসানো নিয়ে কেউ সেটা বসাতে পারছিল না। তখন নরসিংহদেবের 12 বছরের পুত্র বললেন যে আমি বসাবো সেই মঙ্গল কলসটি। বসেও দিয়েছিলেন, কিন্তু এই 1200 শ্রমিকের এবার কি হবে? নিশ্চয়ই মৃত্যু হবে। এইভাবে তাদেরকে বাঁচাতে নিজেই মন্দির থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন ওই বালকটি। মন্দির সম্পর্কে খুঁটিয়ে দেখেন, অনুভব করেন, ভাবার চেষ্টা করেন, তাহলে দেখবেন কয়েক বছর থাকতে হবে। 12,000 শ্রমিক 12 বছরের তুলনা, নাকি আপনার হয়তো 12 বছর লাগবে এই মন্দিরটাকে জানতে, প্রতি বছরের কারুকার্যকে উদ্ধার করতে। তাও পারবেন কিনা সন্দেহ আছে। এই যে সূর্য মন্দিরটি দেখছেন, এই মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে যে সূর্যের প্রথম যে আলোটা তা কিন্তু এই মন্দিরের মেন গেট, সেই গেটে গিয়ে পড়ে এবং ভেতরে অনেকটা ঢুকে যায়। এখন মন্দিরের প্রত্যেকটা দরজাই বন্ধ করা রয়েছে। এটাই হচ্ছে রহস্য। এই মন্দিরের ঠিক উপরে একটা চূড়া ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এদিকে হয়ে গেল নাট মন্দির, ওদিকে নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই যে মেন সূর্য মন্দির। অনেকটাই ভগ্নদশা, ভেঙে চলে গেছে অনেকটাই। তাও বলে দিই, এখানে 7টা ঘোড়া আছে। 7টা ঘোড়া এই গোটা মন্দিরটাকে হয়তো টেনে নিয়ে যাচ্ছে। এরকম ভাবে একটা শিল্প স্থাপত্য বানানো হয়েছে, যেখানে সূর্যদেব থাকতেন। সূর্য দেবতার যে রথ, এই ঘোড়া সব উড়ে বেড়াতে রথে করে। মানে এই যে 7টা ঘোড়া দিয়ে সূর্যদেবের যে রথ বানানো হয়েছে। আর এই পুরো মন্দিরটার চারদিকে রয়েছে 12 জোড়া চাকা, পাথরের তৈরি চাকা। ঘোড়াগুলো প্রায় হয়তো ভগ্নদশা হয়ে গেছে, মানে রোদ জল ক্ষয় পেয়ে গেছে ঘোড়াগুলো।
তো এটুকুই হচ্ছে মানুষের মানুষের জন্য এই যে তো এটুকুই হচ্ছে লাস্ট এন্ট্রি। মানুষের জন্য এটুকুই ঢোকা যায়, মন্দিরের দরজার ভেতর দিকে ঢোকা যায় না, আগে পর্যন্ত দাঁড়াতে দেয়, ছবি তুলতে দেয়। সূর্য কিরণ এই পূর্ব দিক থেকে অর্থাৎ নাথ মন্দির থেকে ঠিক ভেতর দিক থেকে আসে, মানে পূর্ব দিক থেকে আসে, আর সূর্য কিরণটা প্রথমে এসে এই মন্দিরের মেন দরজায় পড়ে এবং এখান থেকে কিন্তু ভেতরে ঢুকে যায়, মানে মন্দিরের ভেতরে সূর্যের যে কিরণ সেটা ঢুকে যায়। এই মন্দিরের প্রত্যেকটি দরজা বন্ধ থাকার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় কারণ হলো 1948 সালে এখানে আসে একটি বিরাট সুনামি। তার ফলে মন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মন্দিরের বিভিন্ন অংশ থেকে পাথর খসে খসে পড়তে থাকে। পরবর্তীতে লর্ড কার্জন মন্দিরের ভেতরের মানে পাথর ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর থেকেই এই দরজা বন্ধ রয়েছে। এই যে চাকাটি দেখছেন, এই চাকাটি পাথর তৈরি চাকা। এরকম 12-24টি চাকা আছে এবং প্রত্যেকটি চাকায় গঠন শৈলী এবং তার যে ভেতরের অনেক যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো সত্যি দেখার মতো। এবং এই একটা চাকার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। প্রত্যেক চাকা আগে সময় নির্ণয় করা, এই চাকাগুলো দিয়ে সময় নির্ণয় করা হতো, মানে একসঙ্গে অনেকগুলো কাজের সমন্বয় হচ্ছে এই চাকা। শুধু তাই না, এই চাকাতে রয়েছে ঘন্টা মিনিটের চাকা, মানে আগেকার দিনে এই চাকা দিয়ে ঘড়ি দিয়ে সময় নির্ণয় করা হতো। এই সূর্যের আলো এক সময় এক জায়গায় কোথায় পড়ছে সেটা দেখে চাকার উপর নির্ভর করে তা দেখে সময় নির্ণয় করা হতো। এই মন্দির প্রায় 800 বছর পুরনো। এই যে চাকাগুলো দেখছেন এগুলো কিন্তু 800 বছরের পুরনো মন্দিরের চাকা। মন্দিরের প্রত্যেকটি পাথর কোন এক ইতিহাসকে স্মরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু এই মন্দির খুবই ইতিহাস বর্ধিত মন্দির। মন্দিরের প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য এবং কারুকার্য দেখার মতো। কিন্তু দেবতা, অপ্সরা, নাগ, মানুষ, নরনারীর প্রেম, পৌরাণিক ঘটনা, শিল্পকলার বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন নিদর্শন হচ্ছে এটা। তাই জন্য এই কোণার্কের মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও কিন্তু জায়গা করে নিয়েছে। যে বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ আছে তার মধ্যে এই কোণার্কের মন্দিরটি জায়গা পেয়েছে। এই যে বিভিন্ন জায়গাগুলো আমরা দেখছেন, চাকার বিভিন্ন নাম্বারিং করা আছে, 6 নম্বর চাকা, 10 নম্বর চাকা, 8 নম্বর চাকা, এরকম চাকা নাম্বারিং করা আছে। এই যে জায়গাগুলো দেখছেন, 6 নম্বর চাকা কিন্তু বিশাল বৈশিষ্ট্য আছে। 6 নম্বর চাকার বৈশিষ্ট্য, এই যে 6 নম্বর যে চাকাটা আছে, এই ভারতে 10 টাকা বা 20 টাকার যে নোটগুলো আছে সেই নোটে এই চাকাগুলো দেখা যায়। 10 টাকা বা 20 টাকাতে এই জায়গাগুলো দেখা যায়। এই জন্য 6 নম্বর চাকার হচ্ছে এই বৈশিষ্ট্য। এই কোণার্ক মন্দির কিন্তু বিশাল বড়। এখানে কি ছিল আমরা ঢুকে দেখি, এটা যে কি এবং এখানে যে কি হয়েছিল তার কিছু আমরা জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনি বলতে পারেন যেখানে কি হয়েছিল, কেন হয়েছিল, কি জন্য। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানেও ভেতরে বিভিন্ন শিল্পকলা করা রয়েছে, মানে যে মন্দিরের পেছন দিকে যে ছোট মন্দির রয়েছে সেখানেও বিভিন্ন শিল্পকলা করা রয়েছে। কিন্তু এর ভেতরে কি ছিল, কেন ছিল আমরা কিন্তু এখনো জানি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এখানে পুজো না হওয়ার যে কারণ দেওয়া যায় সেটি হচ্ছে এখানে একসময় হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হিন্দু রাজা পরাজিত হয়েছিল এবং যাওয়ার পথে তিনি সূর্যনারায়ণের মূর্তিটি সঙ্গে নিয়ে চলে যান। তারপর থেকেই এই মন্দিরে আর পুজো পাঠ হয় না। এই হচ্ছে ব্যাপার। ছ নম্বরে পড়ে রয়েছে কিন্তু 7, 8, 9, 10, 11, 12। তার মানে কি দাঁড়াচ্ছে, মন্দিরের এক দিকে রয়েছে 12টা চাকা। মানে আরে মন্দিরের অপর দিকে যখন যাবো সেখানে কিন্তু 12টা চাকা রয়েছে। তার মানে 12 24টি চাকা রয়েছে। মানে প্রত্যেকটি চাকায় মানে প্রতিটি চাকা রয়েছে, তার যে গঠনশৈলী, চাকার গঠনশৈলী এক, কিন্তু মন্দিরের বিভিন্ন ইয়েগুলো আলাদা। কিন্তু
আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকম শিল্পকলা করা রয়েছে, মানে পাথর খোদাই করে এই যে কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা জায়গায়, মানে এগুলো যদি আপনি দেখেন ভালোভাবে দেখেন লক্ষ্য করেন তাহলে আপনার মনে হয় অনেক দিন লেগে যাবে। এই মন্দির 1200 কর্মচারী 12 বছরে কিন্তু বানিয়েছিল এই মন্দিরটা, মানে 1200 কর্মচারী 12 বছরে বানিয়েছিল, তাও সেটা কমপ্লিট করতে পারেনি। এই হচ্ছে ব্যাপার। এই যে মন্দিরের মাথায় ছিল একটা 12 টনের চুম্বক, 52 টনের চুম্বক, নট 12, ইটস 52। এবং ওই চুম্বকের জন্য সমস্যাটা কি হতো যে এই চুম্বকের ফলে এই ভার্চুয়াল জায়গায় সমুদ্র রয়েছে, সেখান দিয়ে বে অফ বেঙ্গল রয়েছে, সেখান দিয়ে নাবিকরা যেত, তাই সেই জাহাজ চলাচলে ওই কম্পাসের জন্য, মানে ওরা নাবিকরা যে জাহাজ চলাচল করতো সেখানে কম্পাস ঠিকমতো কাজ করতে পারতো না, যার ফলে কি হচ্ছে পর্তুগিজ নাবিকরা এই মন্দিরের ভিতরে এসে এই যে চুম্বকটি ওখানে সরিয়ে দেন। এই মন্দিরের উপরে একটি 52 টনের চুম্বক সেটা সরিয়ে দেয়, আর মন্দিরের ভেতরেও কিন্তু একটা চুম্বক ছিল যেটাকে সরিয়ে দেয়। তার ফলে মন্দিরটা কিন্তু নিজের ভারসাম্য হারিয়ে ফেলে, যার ফলে মন্দিরটি দিনের দিন ক্ষয় পেয়ে যাচ্ছে, আস্তে 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 করে মন্দির ভেঙে পড়তে শুরু করছে, যার ফলে এরকম মন্দিরটি ভগ্নপ্রায় দশা সৃষ্টি হয়েছে। রাতের বেলায় কিন্তু এই মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেহেতু এই মন্দিরটি রাত্রিবেলায় 8টা পর্যন্ত খোলা থাকে, তাই যদি আপনারা এখানে 8টা পর্যন্ত থাকেন তাহলে এই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট শুনতে পারবেন। এই যে দেখছেন লাইট লাগানো রয়েছে, এই লাইটগুলো কিন্তু রাত্রিবেলায় দেখুন লাইটগুলো চলে গেছে, আর 8টার আগে এখানে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট হয়। তো যদি 8টা পর্যন্ত থাকেন তাহলে আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের যে শোটা হয় সেটা আপনারা ভালোভাবে অনুভব করতে পারবেন। আমরা এখন এসেছি রামচন্ডী টেম্পল। এখানে হচ্ছে রামচন্ডী টেম্পল, চণ্ডী মাতার পুজো করা হতো। তা বলা হয় যে রামচন্দ্র এখানে বসে চণ্ডী মাতার জন্য চণ্ডী পাঠ করেছিলেন, তাই জন্য এখানে বলা হচ্ছে রামচন্ডী টেম্পল। যাই হোক ভেতরে যাই দেখি কি আছে রামচন্ডী টেম্পলে। আমাদের বেশি স্পট নেই, এটাই লাস্টের আগের স্পটটা, এটাই রামচন্ডী টেম্পল। আমরা যাই আপনাদের দেখাই কি হচ্ছে এখানে রামচন্ডী টেম্পলে। চণ্ডী মাতার টেম্পল, চণ্ডী মাতার মন্দির, এখানে চণ্ডী পুজো হয়ে থাকে, মাতা চণ্ডীর পুজো হয়ে থাকে।
আজকের জন্য ভিডিও এইটুকুই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি অন্য লোকেদের দেখার সুযোগ করে দেবেন। দ্যাটস অল ফর টুডে। টাটা।